আসসালামু আলাইকুম। A10 বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে এই সংবাদ শিরোনাম। সত্যের সৌন্দর্য হলো এটি ষড়যন্ত্রের বিরুদ্ধে জয়ী হয়। রায়ের প্রতিক্রিয়ায় টুইট বার্তায় বললেন তারেক রহমান, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, মন্তব্য বিএনপি নেতাদের। অর্থনীতি নিয়ে শ্বেতপত্র কমিটির প্রতিবেদন জমা। শেখ হাসিনার শাসনামলে প্রতি বছর গড়ে পাচার হয়েছে $16 বিলিয়ন, ঐতিহাসিক দলিল, বললেন প্রধান উপদেষ্টা। ভারতীয় গণমাধ্যম অপপ্রচার চালিয়ে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণের চেষ্টা করছে, অভিযোগ পররাষ্ট্র উপদেষ্টার। বিষয়টি অগ্রহণযোগ্য। এবং সরকারি কোনো অফিসের সেবা নিয়ে সন্তুষ্ট নয় জনগণ। বৈজ্ঞানিক পদ্ধতিতে ঘুষ আদান প্রদান হয় রেজিস্ট্রি অফিসে, জানালো জনপ্রশাসন সংস্কার কমিশন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারপতি A.K.M. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আসামি পক্ষের আইনজীবীরা বলছেন, 21 আগস্টের মামলা ও বিচারিক আদালতের রায় ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় 2018 সালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন আদালত। ওই বছরই ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে আসে। পরে আসামিদের পক্ষেও আপিল করা হয়। গত 21 নভেম্বর ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিলের শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমান রাখেন উচ্চ আদালত। রোববার বিচারিক আদালতের রায় অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। দুটা দিক, সাক্ষ্য এবং আইন, এই কোনো দিক থেকে এই মামলা প্রমাণিত হয়নি। সমস্ত আসামিদেরকে মাননীয় আদালত খালাস করে দিয়েছেন, ইনক্লুডিং নন অ্যাপিলিং অ্যাকিউজড, অর্থাৎ তারেক রহমান সাহেব এবং যারা কাজী কায়কোবাদ এবং অন্যান্য যারা আপিল করতে পারেননি তাদেরকেও এটা উনি খালাস দিয়েছেন। আমাদের মফস্বল কোর্টে একটা কথা আছে, নথি শুদ্ধ খালাস। তো আজকে আমার সবচেয়ে আনন্দ লাগছে আমার ডিফেন্স টিম সহ যে আমার 16 বছরের পরিশ্রম সার্থক হয়েছে, এই মামলা নথি শুদ্ধ খালাস হয়েছে। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, সাক্ষীরা ঘটনার বর্ণনা দিলেও কে গ্রেনেড ছুঁড়েছেন তা কেউ বলেননি। তাছাড়া কে গ্রেনেড সরবরাহ করেছে তাও চার্জশিটে উল্লেখ করেননি কোনো তদন্তকারী কর্মকর্তা। গত 400 বছরের ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে এই ধরনের কোনো সাজা কাউকেই দেওয়া হয় নাই। আজকে আদালতের সামনে দুটো মূল প্রশ্ন দাঁড়িয়েছে যে মুফতি হান্নানের দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে কোনো সাজা দেওয়া যাবে কিনা। আদালত বলেছেন নো, দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে কাউকে কোনো সাজা দেওয়া যাবে না। ফার্দার ইনভেস্টিগেশন যে হয়েছে, এই ফার্দার ইনভেস্টিগেশনের মামলার আমলে গ্রহণকারী আদালত কোনটা হবে? আইনে আছে আমলে গ্রহণ করবে হলো সব ম্যাজিস্ট্রেট আদালত। এখন দেখা গেছে আমলি আদালত আমলে না গ্রহণ করে যা বিচারিক আদালত আমলে গ্রহণ করেছে। হাইকোর্ট ডিভিশন বলেছেন এইটা বাংলাদেশের সকল সিদ্ধান্তের আলোকে অবৈধ হয়েছে। যারা আহত হয়েছেন তাদের জন্য উচিত ছিল সুনির্দিষ্ট আসামি খুঁজে বাইর করা। সুনির্দিষ্ট আসামি না খুঁজে আমরা খুঁজেছি রাজনৈতিক প্রতিপক্ষ। রাজনৈতিক প্রতিপক্ষ খুঁজতে গিয়ে সুনির্দিষ্ট আসামিরা তার সহযোগিতা নিয়ে ফাঁক তালে বেরিয়ে গেছে, আমরা তা খুঁজতেও যাইনি। রায়ের বিরুদ্ধে আপিল করা উচিত বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। তবে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। বিএনপির আইনজীবীরা বলছেন, তারেক রহমান সহ জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতেই এই মামলায় তাকে জড়ানো হয়েছে। সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলাটা নিয়েছিল এবং রাজনৈতিকভাবে এটা বিচার করেছে। প্রথম চার্জশিট, দ্বিতীয় চার্জশিট, তৃতীয় চার্জশিট, তারেক রহমানের নাম কোথাও উল্লেখ ছিল না। তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই গ্রেনেড হামলাটা তখন হয়েছিল। এই মামলা রাজনৈতিক হীন উদ্দেশ্যে মামলাটা দায়ের থেকে ট্রায়াল পর্যন্ত করেছে শেখ হাসিনা ওয়াজেদের ডিকটেটে। আমরা এবং দেশবাসী জাতি মনে করেন আমরা সকলে আজকে ন্যায় বিচার পেয়েছি। আইনজীবীরা বলছেন 21 আগস্টের ঘটনায় হতাহতরা ন্যায় বিচার পাবেন কিনা তা নির্ভর করছে
পরবর্তীতে রাষ্ট্র কী ব্যবস্থা নেবে তার উপর। রাষ্ট্র সেটি দেখবে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় প্রসঙ্গে টুইট বার্তায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, বিএনপি গণতন্ত্রের চেতনাকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, যা বিভিন্ন ধর্মীয় বিশ্বাস, আস্থা ও আদর্শকে ধারণ করে। তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জনগণ নিজেদের ভাগ্য নির্ধারণ করতে পারেন, আর এর মাধ্যমে আইনের শাসন, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে। তারেক রহমান আরও বলেন, সত্যের সৌন্দর্য হল অপপ্রচার এবং ষড়যন্ত্রের উপর তা অনিবার্যভাবে জয়লাভ করে। অবশেষে ন্যায় বিচার ও ন্যায্যতা বিজয়ী হয়। তিনি আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে হবে ঐক্যবদ্ধ হয়ে। রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়ে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে অভিযুক্ত করা হয়েছিল, যা উচ্চ আদালতের রায়ে প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই রায়ে স্বস্তি প্রকাশ করে বলেন, আইনি মোকাবেলা করে উচ্চ আদালত থেকে তারেক রহমান বেকসুর খালাস পেয়েছেন। ঐতিহাসিক এই রায়ে প্রমাণিত হল, তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। রায়ের প্রতিক্রিয়ায় নেতারা বলেন, এই মামলার সব আসামি খালাস পাওয়ায় প্রমাণিত হয়েছে সাজানো মামলায় পরিকল্পিতভাবে তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছিল। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নেতারা অভিযোগ করেন, নিজ স্বার্থ উদ্ধারে ভারত বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দুটা কথা বলবো। প্রথম হলো, জাতীয় প্রেস ক্লাবে বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটের অধিকার শীর্ষক আলোচনা সভায় যোগ দেন বিএনপির সিনিয়র নেতারা। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা ন্যায় বিচার পায়নি, যার প্রমাণ 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার এ রায়। এ সময় তিনি অভিযোগ করেন, ভারত বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে। পলাতক শেখ হাসিনা সেখানে বসে সব কলকাঠি নাড়ছে। ভারত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের দিকে চোখ তুলে তাকিয়েছে। এবার দেশের মানুষ তা মেনে নেবে না। তোমরা পাকিস্তানকে ভাগ করার জন্য যুদ্ধ করেছিলে, সেটাও তোমাদের স্বার্থে, আমাদের স্বার্থে নয়। এখন আবারও চোখ তুলেছে বাংলাদেশের দিকে। সকল জাতি গোষ্ঠীতে দেশ, সেই দেশটাকে আজকে তারা একটা সাম্প্রদায়িক দেশ হিসাবে প্রমাণ করার চেষ্টা করছে বিশ্বব্যাপী। গ্রেনেড হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান ওনাকে ফাঁসাতে চেয়েছিল, এবং ফাঁসাতে চেয়েছিল না শুধু, একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে, সাজানো একটি গল্প তৈরি করে, সেই গল্পের উপর ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল। অন্যদিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অবৈধভাবে তারেক রহমান সহ বিএনপি নেতাদের সাজা দিয়েছিল। বিএনপি দীর্ঘদিন ন্যায় বিচারের জন্য সংগ্রাম করেছে, তা উচ্চ আদালতের এ রায়ে প্রতিফলিত হয়েছে। যারা তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে তাদের উপর তারা সাজা দিবে, শাস্তি দিবে, আমি মনে করি যে আপিল বিভাগ যথার্থ বিচার করেছেন, ন্যায় বিচার হয়েছে। এ সময় তিনি দাবি করেন, ভারত স্বৈরাচার হাসিনার পতন হজম করতে পারেনি। তারা আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। এদিকে দুর্নীতির মামলায় খালাস পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ঢাকার বিশেষ জজ আদালত 8-এর বিচারক মোহাম্মদ মঞ্জুরুল হোসেনের আদালত এই রায় ঘোষণা করেন। এ সময় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন। পরে তিনি অভিযোগ করেন, হয়রানির উদ্দেশ্যেই এই মামলা করেছিল দুদক। এ সময় মোশাররফ হোসেনের আইনজীবী বলেন, অবৈধ সম্পদের মিথ্যা অভিযোগ নিয়ে রাষ্ট্রপক্ষ কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি, তাই আদালত খালাস দিয়েছেন। এর আগে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে 2008 সালে খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় একই বছরের নভেম্বরে অভিযোগপত্র দাখিল করা হয়। শেখ হাসিনার শাসনামলের গত 1.5 দশকে বছরে দেশ থেকে গড়ে পাচার হয়েছে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার। ভয়াবহ তথ্য উঠে এসেছে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে শ্বেতপত্র হস্তান্তর করেছে কমিটি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গরিব মানুষের রক্ত পানি করা টাকা আওয়ামী লীগ প্রকাশ্যে লুট করেছে, অথচ স্বৈরাচারের ভয়ে বেশিরভাগ অর্থনীতি পর্যবেক্ষণকারী সংস্থাগুলো তা দেখেও নীরব ছিল।
আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। অর্থনীতির উপর শ্বেতপত্র প্রণয়নের জন্য গঠিত কমিটি রোববার প্রতিবেদন জমা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। এ সময় শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, শেখ হাসিনার শাসনামলের আর্থিক খাতে ভয়াবহ দুর্নীতি, অনিয়ম ও লুটপাটের যে চিত্র পাওয়া গেছে তা আঁতকে ওঠার মতো। অর্থনীতির এই পরিস্থিতি আসার মূল কারণটা কি, এবং সেই কারণ খুঁজতে গিয়ে প্রথম যেটা বের হয়েছে সেটা হলো যে তথ্য উপাত্ত, বিশেষ করে প্রবৃদ্ধির হার, বিনিয়োগের হার, কর আহরণ ইত্যাদি তথ্য উপাত্তের ভিতরে যথেষ্ট গাফিলতি, কৃত্রিমতা এবং অনেক ক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিতভাবে সৃষ্টি করা হয়েছে। শ্বেতপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা বলেন, এটি একটি ঐতিহাসিক দলিল। আওয়ামী লীগ যেভাবে মানুষের টাকা লুটপাট করেছে তা আতঙ্কিত হওয়ার মতো। এটা ঐতিহাসিক দলিল। জুলাই অভ্যুত্থানের অর্থনৈতিক ব্যাখ্যা এর মধ্যে পাওয়া যায়। তথ্যপত্রের ভিত্তিতে এবং বিভিন্ন অংশীজনের মতামত একত্র করে আজকে যে শ্বেতপত্রটি আমাদের সামনে আছে তা শুধুমাত্র অতীত ও বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতির মূল্যায়ন করছে না, একই সাথে বর্তমান সরকারের সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তার ভিত্তিও রচনা করেছে। শ্বেতপত্রে প্রস্তাবিত যে সংস্কার ও নীতি পদক্ষেপের কথা বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তার গুরুত্বের সাথে বিবেচনা করবে। আওয়ামী লীগ সরকারের 15 বছরের অর্থ পাচার ও আর্থিক দুর্নীতির সব তথ্য জনসম্মুখে প্রকাশ করা উচিত বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। প্রতি স্তরে আমাদের পাঠ্য হওয়া উচিত যে নিজেকে আবিষ্কার করার জন্য একটা কারণ, কেন আমরা এটা প্রকাশ করতে পারলাম না, আমরা চোখ কেন হারিয়ে গেছি। এটা শিক্ষা ব্যবস্থার সকল স্তরে, কলেজ বিশ্ববিদ্যালয় স্তরের সকল বিষয়ে পাঠ্যকে করতে দরকার, জিনিসটা শুধু বোঝার জন্য। অর্থ পাচারে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে বিচার কাজ শুরুর নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ভারতীয় গণমাধ্যম অপপ্রচার চালিয়ে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণের অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির 30 বছর পূর্তি অনুষ্ঠানে তিনি বলেন, দেশের গণমাধ্যম বাংলাদেশের গণঅভ্যুত্থানে খুশি নয়, যা খুবই অগ্রহণযোগ্য। ভারতের গণমাধ্যমের এমন ভূমিকা দুদেশের কারো জন্য সুখকর নয় বলেও মনে করেন এই উপদেষ্টা। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর পুলিশ নীরব ছিল, শিক্ষার্থীরা ট্রাফিক সামাল দেয়, মহল্লায় পাহারাও দিয়েছিল তারা। ধীরে ধীরে সেই পরিস্থিতি কেটে গিয়ে সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে। It's a real serious problem. The media, particularly in India, had been very unhappy, I would say, with the revolution that has taken place, not only in India but all over the world, to prove that Bangladesh is going to become some sort of a, state where the minorities are oppressed, then the Taliban type of government as if is coming into being, etc., etc. পাচার হওয়া টাকা ফেরত আনতে 10 ডিসেম্বর থেকে এফবিআই সহ বিভিন্ন বিদেশি সংস্থার সাথে বৈঠক শুরু করবে সরকার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কথা জানিয়েছেন। পতিত সরকারের সময় টাকা পাচারের যে তথ্য শ্বেতপত্রে প্রকাশ হয়েছে তা ভয়াবহ মন্তব্য করে তিনি বলেন, আর্থিক খাতের প্রতিটি অপরাধের বিচার করবে সরকার। ডিসেম্বরের থেকেই আপনি দেখবেন যে আমরা অনেকগুলো কাজ শুরু হয়ে যাচ্ছে। অনেকের সাথে আমরা ইন্টারন্যাশনাল যারা প্রতিষ্ঠান এগুলো নিয়ে কাজ করে তাদের সাথে আমাদের অনেক ধরনের বৈঠক হচ্ছে, কথা হবে। আমাদের পুরো ফোকাসটা থাকবে এই টাকাটা কীভাবে ফেরানো যায়, এটাকে আগে তো ট্রেস করতে হবে কোথায় টাকাটা আসলে চুরি করে ওরা নিয়ে গেছে। আর সেকেন্ড হচ্ছে যে টাকাটা কীভাবে ফেরত আনা যায়। এটা অবশ্যই কষ্টসাধ্য কাজ, বাট এটা আমাদের একদম টপ প্রায়োরিটিগুলোর একটা, যে এটা গত 1.5 দশক দেশে বিরোধী মত দমিয়ে রাখা হলেও মত প্রকাশে বড় ভূমিকা রেখেছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সুশাসন ও জবাবদিহি নিশ্চিতে এই প্রতিষ্ঠানটির প্রশংসা করেন বিশিষ্টজনরা। তারা বলেন, স্বৈরাচারের পতন হলেও দায়িত্বশীল ভূমিকায় যারা এসেছেন তাদের অনেকেরই মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়নি।
সিপিডির 30 বছরের পথ চলা বিষয়ক এই অনুষ্ঠানে ভিডিও বার্তায় ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠায় আগামীতেও সিপিডিকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শরফুল আলমের রিপোর্ট। 90 পরবর্তী দেশের রাজনীতি যখন কোণঠাসা, ঠিক তখনই বস্তুনিষ্ঠ গবেষণায় সেন্টার ফর পলিসি ডায়ালগ হয়ে ওঠে মুক্ত আলোচনার অন্যতম প্ল্যাটফর্ম। 30 বছরের পথ চলায় সেই গল্পই তুলে ধরে প্রতিষ্ঠানটি। বিশিষ্টজনদের মতে সরকার, বিরোধী দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের কথা বলার জায়গা করে দিয়েছে সিপিডি। তাদের অভিযোগ, বিগত সরকার মুক্ত আলোচনার সব দরজাই বন্ধ করে দিয়েছিল। আমাদের দেশে যাতে আসলে এরকম একটা গণতান্ত্রিক আবহাওয়া থাকে, যেখানে আসলে আমরা বহুমতের প্রতি শ্রদ্ধাশীল হতে পারি। বহুমতের প্রকাশের জন্য এখন আমি নানান রকম রিস্ক দেখি। অনুষ্ঠানে পতিত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিবাদী সরকার। তবে স্বৈরাচার পতন হলেও দায়িত্বশীলদের মননে এখনো পরিবর্তন আসেনি বলে মনে করেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। ফ্যাসিস্ট সাইকোলজির মধ্যে বাস করে আমি তাকে চূর্ণ বিচূর্ণ করে নতুনের দিকে আসছি। যেই প্রতিষ্ঠানগুলোকে ভিত্তি করে আমাকে শোষণ করা, নিষ্পেষণ করা হতো, সেই প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা এখন আমি এসছি। আমি কি সেই পুরনো অভ্যাস ত্যাগ করছি? রিফর্ম এমনভাবে করতে হবে যে এখানে একটা পাবলিক কনসেনসাস ডেভেলপ করতে হবে, পলিটিক্যাল কনসেনসাস ডেভেলপ করতে হবে। এটা পলিটিক্যাল প্রসেসের মাধ্যমে আপনাকে করতে হবে। হঠাৎ করে আমরা যদি মনে করলাম আমরা কয়জন মিলে যে এই রিফর্মগুলো দরকার দেশের জন্য, এই ধরনের চিন্তা করা হবে না, কারণ এই দায়িত্ব কেউ কাউকে দেয় নাই। এ সময় ভিডিও বার্তায় সিপিডির কাজের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠায় সিপিডির জোরালো ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি। সিপিডি সবসময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে স্বাধীনভাবে চিন্তা করেছে। একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় সিপিডি সবসময় সচেষ্ট থেকেছে। আলোচনায় গবেষণাধর্মী প্রতিষ্ঠানটির 30 বছরের পথ চলার নানা চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন বক্তারা। রহমান সোহান স্যারদের মতো যারা আমাদের আগে পথ দেখিয়ে গেছেন। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বৈজ্ঞানিক পদ্ধতিতে ঘুষ আদান প্রদান হয় রেজিস্ট্রি অফিসে। দুর্নীতির আখড়া ভূমি অফিস। সরকারি কোনো অফিসের সেবা নিয়ে সন্তুষ্ট নয় জনগণ। সারা দেশের এমন তথ্য পেয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এর থেকে পরিত্রাণ পেতে ঢেলে সাজানোর সুপারিশ করবে তারা। জনপ্রশাসন সচিব জানান, বিসিএসে ক্যাডার শব্দ বাদ দেওয়া হবে, নাম পরিবর্তন করা হতে পারে জেলা প্রশাসকের। সচিবালয়ে বৈঠক শেষে এসব কথা বলেন তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সরকারি সেবা পেতে হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে পাসপোর্ট, ভূমি ও রেজিস্ট্রি অফিসে অনিয়মের শেষ নেই। সরকার পরিবর্তনেও অবস্থার পরিবর্তন হয়নি, শুধু ঘুষ নেয়ার ধরন পাল্টেছে বলে তথ্য পেয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। একটা সাধারণ প্রশ্নের উত্তর লোকে দিয়েছে, আপনি সন্তুষ্ট কিনা? তো অনেক ব্যাপক সংখ্যক লোক বলছে সন্তুষ্ট না। কয়েকটা অফিস সম্পর্কে মানুষের একেবারে নেগেটিভ ধারণা। এসি ল্যান্ড অফিস সম্পর্কে বাজে ধারণা, রেজিস্ট্রি অফিস সম্পর্কে খুবই বাজে ধারণা, এবং রেজিস্ট্রি অফিসের করাপশনটা এমন লেভেল, কোনো অভিযোগ নাই, কারণ শেয়ারিংটা ইজ সো সাইন্টিফিক, কারো কোনো অভিযোগ নেই, সবাই দিয়ে যাচ্ছে। এই জায়গায় নিচ্ছে তো বটে, দিচ্ছে এবং নিচ্ছে, এবং আগে বরং এটাই বলে আগের ছাড়ার চেয়ে আপনি কম নিচ্ছেন। মানুষ পরিবর্তন চায় এবং পরিবর্তনের জন্যই এই পরিবর্তিত সরকার এসেছে। সরকারি চাকরিতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের একচ্ছত্র আধিপত্য কমানোর পক্ষে সংস্কার কমিশন। ডেপুটি কমিশনার বা ডিসিদের নাম জেলা প্রশাসক না রাখার প্রস্তাব করা হবে। জেলা প্রশাসক তো ব্রিটিশ আমলের সৃষ্টি, এবং এই শব্দের বাইরে অনেকগুলো প্রতিশব্দ আছে। কালেক্টর আছে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে। জনপ্রশাসনের এই সংস্কার কমিশনে যে অনেকগুলো প্রস্তাব দেব, তার মধ্যে একটা থাকবে যে এই ক্যাডার শব্দটা বাদ দিয়ে যার যে সার্ভিস, সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল সার্ভিস হেলথ, সিভিল সার্ভিস এগ্রিকালচার, লাইক দিস। আমরা বলি কাকের মাংস খায় না, আমলাদের উপরে সবচেয়ে বেশি জুলুম আমলারা করে। আমলাতন্ত্রের জাল ভেঙে ফেলার সুপারিশ করবে সংস্কার কমিশন। সরকারি চাকরিজীবীরা যাতে রাজনৈতিক পক্ষ নিতে না পারে,
সেই ব্যবস্থা রাখা হবে। পলিটিক্যাল কোনো কথা বলবে না, এটাই হচ্ছে সমস্যা। তো সে সবসময় সে মানুষের কাছে, জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং জনগণ যেটা চায় তার যে জব ডেসক্রিপশনে যে কাজটা দেওয়া আছে সেই কাজটাই করবে। 1 মাসের মধ্যে সংস্কার প্রস্তাব জমা দেবে কমিশন। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। মহান স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনা সদস্যদের সংবর্ধনা পদক ও পরিয়ে দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন সেনাপ্রধান। অনুষ্ঠানে 2023-24 অর্থ বছরে শান্তিকালীন বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে 5 জনকে সেনাবাহিনী পদক SBP, 5 জনকে অসামান্য সেবা পদক OSP এবং 18 জনকে বিশিষ্ট সেবা পদক সহ 28 জন সেনা সদস্যকে পদক পরিয়ে দেন জেনারেল ওয়াকারুজ্জামান। দেশে ক্রমাগত ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় তা প্রতিরোধে অবিলম্বে টিকা প্রয়োগের উদ্যোগ নিতে সরকারকে তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীর সিডাপ মিলনায়তনে সেমিনারে বক্তারা বলেন, মশা মারার ব্যর্থতার কারণে এবছর ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু। চলতি মৌসুমে একই মশা ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং জিকা ভাইরাসও ছড়াচ্ছে বলছেন বিশেষজ্ঞরা। তাই মশা নিধনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন তারা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। চলছে শীতকাল, প্রকৃতিতে এখন এডিস মশার থাকারই কথা না। তারপরও জলবায়ু পরিবর্তনের কারণে এখন মিলছে এডিস মশা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে 465 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন 90,000-এরও বেশি মানুষ। এ অবস্থায় ডেঙ্গুর ভয়াবহতা এবং প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা সভার আয়োজন করে বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন। এতে বিশেষজ্ঞরা বলেন, গবেষণার অভাব এবং নগর কর্তৃপক্ষের মশা নিধনে উদাসীনতার কারণে এবছর নিয়ন্ত্রণে নেই এডিস মশা। এখানে প্রচুর ঘনবসতি বা বস্তি এলাকায় সেখানে আপনার এই যে স্প্রে বা এগুলা কিন্তু লক্ষ্য করা যায় না। সময় এসেছে কম্প্রিহেন্সিভ ওয়েতে এটাকে ভেবে দেখা, এবং সেই ভাবনাটা হয়তো আমার রাউন্ড দিয়ে সারা বছরের জন্য ভাবনা। এখন আমরা যখন ডেঙ্গু বিহীন জীবনযাপন করার কথা ছিল, সেই সময় আমরা ডেঙ্গু মহামারীতে রাষ্ট্রকে বিপর্যস্ত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেরি না করে ডেঙ্গু টিকা আমদানি করে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের প্রয়োগ করা দরকার বলে জানান বিশেষজ্ঞরা। WHO তে কিছুদিন আগে অ্যাপ্রুভ হয়েছে, ইন্দোনেশিয়াতে এটা 6 বছর থেকে 45 বছর বয়সে ওদেরকে দেওয়া হচ্ছে এবং ব্রাজিলেও দেওয়া হচ্ছে। বাংলাদেশি টাকায় 8-10 হাজার টাকার মতো হবে। যেভাবে অনাকাঙ্ক্ষিত মৃত্যু হচ্ছে, এরকম একটা ভ্যাকসিন আমাদের দেশে যাতে গভর্নমেন্টের অ্যাপ্রুভাল বা একটা কিছু আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি। 2 দিন ও রাতে ঘুমানোর সময় মশারি অবশ্যই ব্যবহার করতে হবে এবং বাড়ির ভিতরে এবং আশেপাশে আঙিনা সবসময় পরিষ্কার রাখতে হবে। 1 চামচ পানির মধ্যেও ডেঙ্গু মশা কিন্তু ডিম পাড়তে পারে। ঘরে যেন পর্যাপ্ত সূর্যের আলো প্রবেশ করে। পাশাপাশি সরকার, সিটি কর্পোরেশন এবং জনগণকে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস এবং উড়ন্ত মশা মারার ব্যাপারে আরও সচেতন হতে পরামর্শ দেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। কিশোরগঞ্জের মিঠামইনে নিরীহ ও সংখ্যালঘু পরিবারের জমি দখল করে শত কোটি টাকার প্রেসিডেন্ট রিসোর্ট বানিয়েছেন পলাতক সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। ছাত্র জনতার বিপ্লবের পর এটি কার্যত পরিত্যক্ত। পুলিশে চাকরি করে কিভাবে কোটি কোটি টাকার মালিক হলেন হারুন, তা জানতে চান এলাকাবাসী। কিশোরগঞ্জ প্রতিনিধি সাইফুল মালিক চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। নেই ব্যস্ততা, আলোকসজ্জা ও দামি গাড়ির বহর, নামে না হেলিকপ্টারও। শত কোটি টাকার প্রেসিডেন্ট রিসোর্টটি পড়ে আছে এভাবেই। কিশোরগঞ্জের মিঠামইনে 40 একর জমিতে হাওর ঘেঁষা এই বিলাসবহুল প্রমোদশালার মালিক পুলিশের আলোচিত ও সমালোচিত কর্মকর্তা হারুনুর রশিদ। সরেজমিনে গিয়ে দেখা যায় রিসোর্টের প্রধান ফটকে ঝুলছে তালা। কর্মচারী থেকে তত্ত্বাবধায়ক কাউকে পাওয়া যায়নি। শুনশান ভুতুরে পরিবেশ, বিভিন্ন প্রাণীর চলাচলও বেড়েছে। অথচ স্থানীয়দের ভাষ্য, কিছুদিন আগেও সাবেক মন্ত্রী, MP, পুলিশ প্রশাসন, অভিনয় শিল্পী সহ ধন্যাঢ্যদের পদচারণায় গমগম করত রিসোর্টটি। ডিবি হারুন প্রেসিডেন্ট রিসোর্ট
করতে গিয়া অনেকের জায়গা জমি এবং এর ভিতরে আমার দাদারও সম্পত্তি ছিল অনেক। আমার দাদার নাম হলো শ্রীকান্ত দাস। সম্পত্তি নিয়ে সে জোরপূর্বক এখানে জায়গা দখল করে প্রেসিডেন্ট রিসিট করছে। সব কিছু লুটপাট এবং হাজার হাজার কোটি টাকা এরা উধাও করে নিয়ে গেছে, কিন্তু আমরা নির্ভয় কোনো কথা বলতে পারছি। স্থানীয়রা অভিযোগ করেন, ভয় দেখিয়ে অনেকের জমি দখল করে রিসোর্টটি নির্মাণ করেছিলেন হারুনুর রশিদ। আমার একটা জায়গা আছে প্রেসিডেন্ট রিসোর্টে, ওই জায়গাটা ডিবি হারুনে অনেকদিন ধরে দখল করে রাখছে, আমি যাইতে পারি নাই। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার। আওয়ামী লীগের অনেক নেতার মতো লাপাত্তা হারুনুর রশিদও। প্রেসিডেন্ট রিসোর্টটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দেখভাল করতেন হারুনের ছোট ভাই ডাক্তার শাহরিয়ার। মনির হোসেন তপু, ATN বাংলা। ইসলামে হক ও বাতিল কখনোই একীভূত হতে পারে না মন্তব্য করে ওলামা মাশায়েখরা বলেছেন, তাবলিগে সাদপন্থীরা বাতিল, শরিয়ার প্রশ্নে তাদের সাথে মেশা কোনোভাবেই সম্ভব নয়। টঙ্গীতে তাবলিগ জামাতের ইজতেমাকে কেন্দ্র করে 2018 সালে সংঘটিত হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। সে সময় ইজতেমা ময়দানে হামলা ও হতাহতের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন ওলামা মাশায়েখরা। প্রশ্নটা হলো শরীয়তের, প্রশ্নটা হলো ইসলামের, প্রশ্নটা হলো ফতোয়ার, প্রশ্নটা হলো সারা বিশ্বের হক ও বাতিলের। হক আর বাতিল কখনো এক হয় না। এই জন্য আমাদের কোরআন ও হাদিসের কাছে আমাদের হাত পা বাঁধা, যে আমরা কোরআন হাদিসকে জলাঞ্জলি দিয়ে আমরা তাদের সাথে মিশতে পারি না। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীর মিরপুর 10-এ জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অফিস উদ্বোধন করল কক্স ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। সার্ভিস ফার্স্ট, বেনিফিট লাস্ট এই লক্ষ্যকে সামনে রেখে পর্যটন শিল্প বিকাশে দীর্ঘ 10 বছর ধরে কাজ করে আসছে এই প্রতিষ্ঠানটি। মক্কা মদিনা ভ্রমণ সহ বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা ও ওয়ার্ক ভিসা প্রসেস করা, এয়ার টিকিট, হোটেল বুকিং এবং কক্সবাজার ও সেন্ট মার্টিনের শিপ টিকিট সহ যাবতীয় সেবা দিয়ে আসছে কক্স ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। প্রতিষ্ঠানের সিইও মুখতার আহমেদ নুরির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ। উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আবু তাহের নুরি। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। নতুন করে 19,000-এরও বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি সরকার। দেশের আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে তাদের গ্রেফতার করা হয় বলে বিবৃতিতে জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানায়, গত 21 নভেম্বর থেকে চলা এই অভিযানে 11,268 জনকে আবাসন আইন ভঙ্গ, 4,773 জনকে সীমান্ত আইন ভঙ্গ এবং 2,983 জনকে শ্রম আইন ভঙ্গের দায়ে গ্রেফতার করা হয়। এছাড়াও অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিবহন সুবিধা দিলে 15 বছর পর্যন্ত কারাদণ্ড ও 10 লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে বিবৃতিতে। গত সপ্তাহে একই আইনে 19,696 জন প্রবাসীকে গ্রেফতার করে সৌদি সরকার। তরুণ বিপ্লবীরা নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়ে তুলেছে তা পূরণে জনগণ প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় ইনকিলাব মঞ্চ ঘোষিত শহীদী সপ্তাহ উপলক্ষে গ্রাফিতি ও স্লোগান পুনর্লিখন কর্মসূচির উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। শহীদদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে জুলাই আগস্টের গৌরবময় বিপ্লব ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও জানান মাহমুদুর রহমান। আমরা লড়াই করে যাব বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবার জন্য। আমরা লড়াই করে যাব হাসিনার ফ্যাসিবাদ যাতে বাংলাদেশে আর কোনোদিন ফিরে আসতে না পারে, সেই জন্যে আমরা লড়াই করে যাব ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবার জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে। এবারে পার্টেক্স খেলার খবর। ব্লাইন্ড ক্রিকেট টি-20 বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে শ্রীলঙ্কাকে 6 রানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল।
পাকিস্তানের মুলতানে টস হেরে প্রথমে ব্যাট করে 6 উইকেটে 244 রান সংগ্রহ করে বাংলাদেশ। ম্যাচ ছাড়া মোহাম্মদ সালমান 97 রান করে আউট হন, 81 রান করেন আরিফ হোসেন। জবাবে চন্দনার 54 বলে 86 রানে জয়ের পথেই ছিল শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত 9 উইকেটে 238 রানে থামে তাদের ইনিংস। সোমবার শিরোপা লড়াইয়ে বাংলাদেশের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। বিপিএল এর মাস্কট উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো তারুণ্য উৎসব 2025। প্রথমবারের মতো বিপিএল এ পরিচয় করিয়ে দেয়া মাস্কটের নাম দেওয়া হয়েছে ডানা 36। দুপুরে রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে বিপিএল এর লোগো উন্মোচন করা হয়। এই আসরকে আরও শক্ত ভিত্তির উপর দাঁড় করানোর আশাবাদ ব্যক্ত করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এসএম আশরাফের রিপোর্ট। ডানা 36 মাস্কটের দুপাশে 18টি করে 36টি রঙিন পালক উপস্থাপন করে ছাত্র জনতার আন্দোলনের অবিস্মরণীয় স্মৃতিকে তুলে ধরা হলো। ক্রীড়া উপদেষ্টা বলেন, এই মাস্কট স্বপ্নবাজ অপ্রতিরোধ তরুণদের নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণার প্রতীক। আমরা সুখে দুঃখে আনন্দে বেদনায় সর্বদাই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করতে চাই এবং তাদের এই ত্যাগের স্পৃহা বাস্তবায়নে কাজ করে যেতে চাই। এবারের আসরে অনেক কিছুই এবার দেখা যাবে প্রথমবারের মতো, যা প্রতিযোগিতার মানদণ্ডকে উপরের দিকে নিয়ে যাবে বলে মনে করেন বিসিবির সভাপতি। এ সময় তিনি জানান, বিপিএলে এবং জাতীয় দলের জার্সিতে সাকিব আল হাসানের না খেলা নিয়ে বোর্ডের কোনো দায় নেই। আমি চাই সাকিব আল হাসান খেলুক, কিন্তু ওর ব্যাপারটা আসলে পুরোপুরি ওর যে কারণে সে আসতে পারছে না, এটা কিন্তু আসলে ক্রিকেট বোর্ড এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত না। সেটার অ্যান্সার করা আমার জন্য খুব ইজি না আর কি। সো এটা দেখতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোর্ট আছে, যারা আছেন তারা যেখানে আছেন তাদেরই এটা ব্যাপারটা মীমাংসা করতে হবে। এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রদর্শন করা হয় জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের সম্মানে নির্মিত প্রামাণ্যচিত্র জুলাই অনির্বাণ। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। টানা পঞ্চম দিনের মতো সাভারের বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হচ্ছে স্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। আজকের খেলায় প্রথম রাউন্ডে অংশ নেয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ বনাম আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় রাউন্ডে ব্র্যাক বিশ্ববিদ্যালয় বনাম ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অংশ নেয়। তৃতীয় খেলায় অংশগ্রহণ করে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক বনাম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি। এ সময় মাঠে উপস্থিত ছিলেন প্রথম আলো ইস্পাহানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। খেলার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। সত্যের সৌন্দর্য হলো এটি ষড়যন্ত্রের বিরুদ্ধে জয়ী হয়। রায়ের প্রতিক্রিয়ায় টুইট বার্তায় বললেন তারেক রহমান, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, মন্তব্য বিএনপি নেতাদের। অর্থনীতি নিয়ে শ্বেতপত্র কমিটির প্রতিবেদন জমা। শেখ হাসিনার শাসনামলে প্রতি বছর গড়ে পাচার হয়েছে $16 বিলিয়ন। ঐতিহাসিক দলিল, বললেন প্রধান উপদেষ্টা। ভারতীয় গণমাধ্যম অপপ্রচার চালিয়ে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণের চেষ্টা করছে, অভিযোগ পররাষ্ট্র উপদেষ্টার। বিষয়টি অগ্রহণযোগ্য। এবং সরকারি কোনো অফিসের সেবা নিয়ে সন্তুষ্ট নয় জনগণ। বৈজ্ঞানিক পদ্ধতিতে ঘুষ আদান প্রদান হয় রেজিস্ট্রি অফিসে, জানালো জনপ্রশাসন সংস্কার কমিশন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।